ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর কোশ্চেন অ্যান্সারগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। অপশান এ স্তূপ পর্বত, অপশান বি ভঙ্গিল পর্বত, অপশান সি সঞ্চয়জাত পর্বত। সঠিকটা হবে হচ্ছে অপশান এ স্তূপ পর্বত। তারপর 1-2 পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে অপশান এ পর্বতশৃঙ্গ, অপশান বি পর্বতগ্রন্থি, অপশান সি পর্বত উপত্যকা। সঠিকটা হবে হচ্ছে অপশান বি পর্বত গ্রন্থি। তারপর 1-3 গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো। অপশান এ অশ্বক্ষুরাকৃতির হ্রদ, অপশান বি বদ্বীপ, অপশান সি মিয়েন্ডার। সঠিকটা হচ্ছে অপশান বি বদ্বীপ। তারপর 1-5 মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে অপশান এ অন্তর্বাহিনী নদী, অপশান বি উপনদী, অপশান সি শাখা নদী। সঠিকটা হচ্ছে অপশান সি শাখা নদী। তারপর 1-5 ভূপৃষ্ঠ ভেঙে যাওয়ায় শিলাচূর্ণের স্তরকে বলা হয় অপশান এ পলল স্তর, অপশান বি রেগোলিথ, অপশান সি ম্যাগমা। সঠিকটা হচ্ছে অপশান বি রেগোলিথ। তারপর 1-6 গ্রানাইট একটি অপশান এ পাললিক, অপশান বি আগ্নেয়, অপশান সি রূপান্তরিত শিলা। সঠিকটা হচ্ছে অপশান বি আগ্নেয় শিলা। 7 সুদানের নীলনদের ওপর অপশান এ সোনার, অপশান বি উচ্চ আসোয়ান, অপশান সি নাগ হামাদি বাঁধ বিখ্যাত। সঠিকটা হচ্ছে অপশান এ সোনার। তারপর 1-8 ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে অপশান এ নাইজার নদীতে, অপশান বি জামবেজি নদীতে, অপশান সি কঙ্গো নদীতে। সঠিকটা হচ্ছে অপশান বি জামবেজি নদীতে। তারপর 1-9 নীলনদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো অপশান এ কায়রো, অপশান বি নাইজার, অপশান সি বান ডাকা। সঠিকটা হবে হচ্ছে অপশান এ কায়রো। তারপর 1-10 আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল অপশান এ মাউন্ট ওবকল, অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো, অপশান সি মাউন্ট ড্রাকেন্সবার্গ। সঠিকটা হচ্ছে অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো। তারপর 2-1 ভারতের ড্যাশ হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ। উত্তরটা হচ্ছে দাক্ষিণাত্য। 2 উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ক্ষয় করা। তারপর হচ্ছে 2-3 বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো ড্যাশ নদীর উদাহরণ। উত্তরটা হচ্ছে অনিত্যবহ। তারপর হচ্ছে 2-4 ড্যাশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। উত্তরটা হচ্ছে দোআঁশ। তারপর 2-5 গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে হাড় মাট্রান। তারপর হচ্ছে 2-6 আফ্রিকার ড্যাশ নদী তেলের নদী নামে পরিচিত। উত্তরটা হচ্ছে নাইজার। তারপর 2-1 পৃথিবীর ছাদ কাকে বলে। উত্তরটা হচ্ছে পামির মালভূমি। তারপর 2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে। নিত্যবহ নদী। তারপর 2-3 তাজমহল কোন শিলা দিয়ে তৈরি। উত্তরটা হচ্ছে রূপান্তরিত শিলা। তারপর হচ্ছে 2-4 অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর মাউন্ট ওবকল। তারপর হচ্ছে 2-5 আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি। উত্তরটা হচ্ছে ওয়াদি। 3-1 বলেছে টিকা লেখো টেবিল ল্যান্ড। অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 3-2 হোয়াংহ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। ভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহ সমভূমি সৃষ্টি হয়েছে। 3-4 টিকা লেখো জলপ্রপাত। নদীর প্রবাহপথে জলতলের পার্থক্যকে জলপ্রপাত বলে। সৃষ্টি নদীর পার্বত্য গতিপথে কঠিন এবং কোমল শিলাস্তর ওপর নিচে আড়াআড়িভাবে বা আনুভূমিকভাবে থাকলে প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু নিচের কোমল শিলাস্তর অতি দ্রুত ক্ষয় হয়ে ভেতরের দিকে ঢুকে আসে। এর ফলে নদীর স্রোত হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি করে প্রবল বেগে নিচে পড়ে। এইভাবে সৃষ্ট সমগ্র ভূমিরূপকে খাড়া ঢাল ও পড়ন্ত জলরাশি জলপ্রপাত বলে। উদাহরণ কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 3-5 রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরের ফলে আগ্নেয় ও পাললিক শিলা আরও ভারী ও কঠিন হয় এবং তার ক্ষয়রোধী ক্ষমতা বেড়ে যায়। 2 রূপান্তরের সময় কঠিন পদার্থগুলির পুনর্বিন্যাস ঘটে, সেগুলি একটি দিকে চলে যায়। এজন্য রূপান্তরিত শিলায় বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যের বাণিজ্যিক অনুসন্ধান পাওয়া যায়। 3 এই শিলায় কোনো স্তর থাকে না। 3-6 যাযাবর কাকে বলে, তাদের প্রধান খাদ্য কী। উদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের বলে যাযাবর। আর এদের প্রধান খাদ্য হচ্ছে পশুর দুধ ও মাংস।
তারপরে হচ্ছে 3-7 কোন দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মিত হয়েছে? বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তারপর 4-1 সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। 4-2 পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন? নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এ কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। তারপর 4-3 আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। আগ্নেয় শিলাসমূহ কেলাসিত অর্থাৎ স্ফটিকাকার হয়। 2 এই শিলার মধ্যে কোনো স্তরভেদ থাকে না, তাই একে অস্তরীভূত শিলা বলে। 3 আগ্নেয় শিলার মধ্যে বিভিন্ন প্রকার ধাতব খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। 4 খুব কঠিন বলে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম থাকে না। 5 এই শিলা আম্লিক ও ক্ষারকীয় উভয় প্রকৃতির হয়। 6 এটি একটি অপ্রবেশ্য শিলা। 7 একে পালিশ করলে মসৃণ ও চকচকে হয়। 4 আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো: 1 আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল, যা বিভিন্ন ধরনের হিংস্র বন্যজন্তু এবং বিভিন্ন বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের বাসস্থান। 2 মহাদেশটির স্বল্প কয়েকটি অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গায় জলবায়ু অত্যন্ত আর্দ্র, স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর অথবা রুক্ষ ও শুষ্ক। 3 আফ্রিকার বিভিন্ন অংশে রেলপথ, সড়কপথ ও জলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত বলে এখানকার অধিকাংশ স্থানই দুর্গম। 4 আফ্রিকার বহু অংশে এখনও আদিম অধিবাসীরা বসবাস করে। প্রকৃতপক্ষে এই মহাদেশে মানব সম্পদের বিকাশ এখনও সম্পূর্ণ হয়নি। 5 অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নও আশানুরূপ নয়। 4-5 পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? পূর্ব আফ্রিকায় ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দীর্ঘকাল ধরে ভূ-আলোড়নের তীব্রতার প্রভাবে ফাটলের দৈর্ঘ্য বাড়তে থাকায় দুটো ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা। এই গ্রস্ত উপত্যকা হলো 2 চ্যুতির মধ্যবর্তী অবনমিত জায়গা। গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়, যাদের দৈর্ঘ্য ও গভীরতা অনেক বেশি। 4-6 মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর আফ্রিকা সাহারা মরুভূমির মধ্য দিয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়েছে। মিশরকে নীলনদের দান বলার কারণগুলি নিম্নরূপ: 1 প্লাবনভূমি। মিশরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি এর কম, কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়। এতে মরুভূমির ওপর নতুন পলি সঞ্চিত হয়, যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 পশুপালন। নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 4 পরিবহন। নীলনদ নাব্য বলে নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম। ভূমধ্যসাগরে মোহনা থেকে নীলনদ প্রায় 1500 কিমি নৌবহনযোগ্য, ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। তারপর এটা 5 হবে, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে, এটা 5 হবে। 5 কৃষিকাজ। প্রায় প্রতি বছর বন্যা এবং পরে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, ফলে উন্নত মানের তুলো, গম, আম, তামাক, মিলেট, চীনাবাদাম প্রভৃতির চাষ হয়। সেজন্যই মিশর একটি কৃষিপ্রধান দেশে পরিণত হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদন। নীলনদের বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয়, যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে। 7 শিল্পোন্নতি। নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রবয়ন, তামাক, ফল প্রক্রিয়াকরণ, চামড়া প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এই সব কারণের জন্যই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন, মিশর নীলনদের দান। 5-1 মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মানব জীবনে পর্বতের ব্যাপক প্রভাব রয়েছে, যেমন: 1 নদীর উৎস। পর্বত নদী প্রভাবের উৎসস্থল হিসাবে খ্যাত। পর্বত থেকে উৎপন্ন নদীগুলি উর্বর সমভূমি সৃষ্টি করেছে। 2 জলবায়ুতে প্রভাব। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া অতি উচ্চ পর্বতে বরফপাত হয়। 3 জলবিদ্যুৎ উৎপাদন। পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি কৃষিকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। 4 বনজ সম্পদ। পার্বত্য অঞ্চলে বৃক্ষগুলি থেকে নরম কাঠ পাওয়া যায়, তা মানুষের বিভিন্ন কাজে লাগে। এছাড়া এই অঞ্চল থেকে চা,
ফল, ভেষজ উদ্ভিদ প্রভৃতি পাওয়া যায়। পর্যটন কেন্দ্র পর্বতের মনোরম দৃশ্য ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্য বহু পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, সিমলা ইত্যাদি। 6. কৃষিকার্যে অসুবিধা। পার্বত্য ভূমির বন্দর ও পাথুরে জলে কৃষিকাজ ভালো হয় না। 7. পরিবহনে অসুবিধা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জীবিকা নির্বাহের অসুবিধা প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি কম। 8. বহিঃশত্রুর হাত থেকে রক্ষা। কোনো দেশের সীমাতে উঁচু পর্বত থাকলে বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষা পায়। 5.2. নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতির হ্রদ ও মিয়েন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো। প্রবাহ বা মধ্যভূমিতে ভূমির ঢাল কম থাকায় সামান্য বাধা পেলেই নদী এঁকে বেঁকে বইতে শুরু করে। বাঁক ঘোরার সময় নদীর যে পাশে স্রোতের আঘাত খুব জোরে লাগে, অবতল পাড় সেই স্থান ভাঙতে থাকে ও বিপরীতের উত্তল বাঁকে আঘাত কম লাগায় পলি বালি জমে চড়ার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে বাঁক দুটি পার্শ্ববর্তী অংশ ক্ষয় করতে করতে একসময় পরস্পর জুড়ে যায় ও নদী তখন সোজা পথ ধরে চলতে থাকে। পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে পড়ে থাকে। ঘোড়ার খুরের মতো বাঁকাভাবে এই হ্রদ অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। গঙ্গা নদীর সমভূমি প্রবাহে বহু জায়গায় এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। হচ্ছে আঁকাবাঁকা নদীপথ বা মিয়েন্ডার। সমভূমি প্রবাহ বা মধ্যগতির ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। এর ফলে নদীর গতিপথ বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে, যেমন গতিবেগ খুব কম থাকে বলে সামান্য একটু বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলে আঁকাবাঁকা নদীপথ। তুরস্কের অত্যন্ত আঁকাবাঁকা গতিপথ বিশিষ্ট মিয়েন্ডারাস নদীর নাম অনুসারেই অন্য যে কোনো নদীর আঁকাবাঁকা পথকে মিয়েন্ডার বলা হয়। উদাহরণ, বারাণসীর কাছে গঙ্গা নদীতে এইরকম আঁকাবাঁকা গতিপথ দেখা যায়। 3. সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। ভূপ্রকৃতিগত দিক থেকে সাহারা একটি মালভূমিময় মরুভূমি। 1. এর গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। 2. উঁচু বালির স্তূপ, প্রস্তরপূর্ণ বিচ্ছিন্ন পাহাড়, লবণাক্ত হ্রদ, মরুদ্যান প্রভৃতি এর ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। 3. মরুভূমিকে 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা যায়। এ. পশ্চিমাংশে বালি ও নুড়ি পাথর দিয়ে গঠিত সমতল ভূমি। বি. মধ্যাংশে আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত উচ্চভূমি। সি. পূর্বাংশে উচ্চ মালভূমি দিয়ে গঠিত উচ্চভূমি। আর পশ্চিমে বাণিজ্য মরুভূমিকে আর্গ এবং পূর্ব দিকে প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলে। এই অংশের উচ্চতা গড়ে 900 মিটার। এছাড়া এখানে রয়েছে নুড়ি ও মোটা দানার বালি দিয়ে তৈরি মরুভূমি, যাকে স্থানীয়ভাবে রেগ বলে, যেমন আলজেরিয়ার মরুভূমি। 4. টিবেস্টির এমিকৌসি 3445 মিটার, সমগ্র সাহারার উচ্চতম স্থান। 5. সাহারা মরুভূমির কোথাও কোথাও আছে নিম্নভূমি, যেমন ইজিপ্টার কাতারা। 6. সাহারা সর্বত্রই আছে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি বা বারখান, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ, নক্ষত্রাকার উপবৃত্তাকার চুলের কাঁটা সদৃশ্য অধিবৃত্তীয় বালিয়াড়ি। কোথাও কোথাও তীব্র বালুকারাশি প্রবাহে বালি অপসারিত হয়ে গর্ত সৃষ্টি হয়, একে ব্লো হোল বলে। 7. উল্লেখযোগ্য মরুদ্যান কুফরা, এলডুপ, আর্গ, আওবারি, টুয়ার্ট, বটল। 4. আফ্রিকার সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কিভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো। সাভানা তৃণভূমি নিরক্ষীয় অঞ্চলে উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে। গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে 150 সেমির মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে ইয়া আর বায়োবাব জাতীয় গাছ দেখা যায়। তৃণভূমি বা ভেল্ট আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, গরমকালে মোটামুটি গরম। শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো এই সব গাছ দেখা যায়। সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলে ভেল্ট।
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।